সোর্স থেকে একটা সংবাদ এসেছে যে সেনা সদরের দপ্তরে একটা হাই প্রোফাইল সভা হয়েছে। এটা হয়েছে 12টা 50 থেকে 3টা 5 পর্যন্ত, এবং এই সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটা হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়। এটা কনক সরোয়ারের মতো আর কি। আমি আমার ফাইন্ডিংসটা কি আমি এটা পরে বলবো, সেটা আগে কনক সরোয়ারটা শোনাই। সবাই 5জন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং, মানে জিওসি যাকে বলে, তারা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, অন্যরা অনলাইনে ছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার, ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম, 55 এবং 66 পদাতিক ডিভিশনের জিওসিরাও ব্যক্তিগত উপস্থিত ছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যে 5জন লেফটেন্যান্ট জেনারেল এবং 8জন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন, এবং সেখানে আরো অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, আমি এই যে সোর্সে পেয়েছি, আমি এই সোর্সকে বিশ্বাস করি। সেই সোর্সের তথ্য মিথ্যা হয় না। এটি একটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি, সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা। আজ 23শে মার্চ 2025 দুপুর 12টা 50 থেকে 3টা 5 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানকে কেন্দ্র করে জনাব হাসনাত আব্দুল্লাহ দেয়া একটা ফেসবুক স্ট্যাটাসের জের এখনো চলছে। ইনফ্যাক্ট গত 2-3 দিন বাংলাদেশের রাজনীতির মাঠ পুরোপুরি উত্তপ্ত হয়ে আছে, বাকবিতণ্ডায় পরিণত হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে ওই স্ট্যাটাসের রেস ধরে। এবং সেই স্ট্যাটাসের রেস ধরে তাদের যে দল এনসিপি, তার ভেতর দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট, পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য, এবং সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে। এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ 23শে মার্চ সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। 12টা 50 থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে 5জন লেফটেন্যান্ট জেনারেল এবং 8জন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন, এবং সেখানে আরো অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, আমি এই যে সোর্সে পেয়েছি, আমি এই সোর্সকে বিশ্বাস করি। সেই সোর্সের তথ্য মিথ্যা হয় না। এটি একটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি, সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা। আজ 23শে মার্চ 2025 দুপুর 12টা 50 থেকে 3টা 5 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়। এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে যেটাকে বলা হয় কমান্ড সেন্টার। সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমবেত হন। হচ্ছে সভায় 5জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম, 55 ও 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে 24শে মার্চ 2025 সকাল 10টা 30 অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল 10টা 30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দেবেন। অর্থাৎ আপনাদের মনে আছে অগাস্টের 3 তারিখে যে ভাষণটি তিনি দিয়েছিলেন, যে দরবারটি তিনি করেছিলেন, সেরকমই একটি প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল 10:30টায়। হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। লক্ষ্য রাখুন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসছি পরবর্তীতে। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। রাজনৈতিক কর্মকাণ্ড, সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিলতার দিকে যাচ্ছে। এ পড়ছিলাম, কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এইমাত্র পেলাম, পেয়ে আপনার এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধার্থে একটু গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে। তো এই পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো সেটি হচ্ছে স্টেক হোল্ডাররা গ্রিন সিগন্যাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। এখন দর্শক, প্রশ্ন হচ্ছে, জরুরি অবস্থা কি সেনাবাহিনী জারি করতে পারে? জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার, বিশেষ করে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি চুপু যেখানে বসা, এখানে চুপুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে? মানে আমার একটু সন্দেহ হচ্ছে, কারণ সেনাবাহিনী তো আসলে জরুরি অবস্থা জারি করতে পারে না। সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে, সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে। কিন্তু সেক্ষেত্রে কি চুপ্পুর গোপন সিগনালে এই জাতীয় কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে? এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূসের কি এই বিষয়টি অবগত আছেন? ডক্টর ইউনূসকে কি এই যে জরুরি অবস্থাকালীন যে সরকারের কথা বলা হচ্ছে, তারা বাংলায় বলছেন জাতীয় জরুরি সরকার গঠন, জাতীয় জরুরি সরকার। আর এটাকে যদি আমি বলি, এটা ঠিক ইংরেজি ভার্সনটাই বলা হচ্ছে যে, আমি যদি ইংরেজিটাও পড়ি, বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি মে বি ডিক্লেয়ার্ড অ্যাট এনি টাইম ফ্রম টুডে, লিডিং টু দ্য ফরমেশন অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, র্যালিজ and meetings may be temporarily suspended. অর্থাৎ এই জরুরি ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্টে কারা থাকবে? ডক্টর ইউনূসকে কি বাদ দেওয়া হচ্ছে, নাকি ডক্টর ইউনূসকে নিয়ে সরকার গঠন হবে? অর্থাৎ এই সবকিছু আসলে এখন ধোঁয়াশা, এখন আমরা কংক্রিট কিছু বলতে পারছি না। অর্থাৎ সেনাপ্রধানকে কেন্দ্র করে জনাব হাসনাত আব্দুল্লাহ দেয়া একটা ফেসবুক স্ট্যাটাসের জের এখনো চলছে। ইনফ্যাক্ট গত 2-3 দিন বাংলাদেশের রাজনীতির মাঠ পুরোপুরি উত্তপ্ত হয়ে আছে, বাকবিতণ্ডায় পরিণত হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে ওই স্ট্যাটাসের রেস ধরে। এবং সেই স্ট্যাটাসের রেস ধরে তাদের যে দল এনসিপি, তার ভেতরেও বেশ তীব্র দ্বন্দ্ব, আমরা এভাবেই বলতে পারি, দ্বন্দ্ব শুরু হয়েছে, দ্বন্দ্ব চলছে। এটা নিয়ে আমাদের মেইন স্ট্রিম নিউজ পেপারে নিউজ হয়েছে। সো অনেক কথা বলার আছে এর মধ্যে, বিশেষ করে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং এই সিচুয়েশনে তারা যা যা করেছে সেটা নিয়ে আমি একটু আলাদাভাবে কথা বলবো। কিন্তু এই ভিডিওতে আমি কথা বলতে চাইছি সেনাপ্রধানের তার যে বক্তব্য ছিল, আমি গতদিন যে ভিডিও করেছি তারপর আরও নতুন যে ফাইন্ডিং এসছে, যে তাদের একটা ব্যাখ্যা এসছে, সেটা আমাদেরকে কী বার্তা দেয়। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে, সেটা হলো সেনাবাহিনী কি রাজনীতিতে, আরও স্পেসিফিকলি যদি বলি, সেনাপ্রধান কি রাজনীতিতে নাক গলাচ্ছেন? তিনি যদি নাক গলিয়ে থাকেন সেটা কি উচিত? আমরা কথ্য ভাষায় কথাটা বলছি, কিন্তু আসলে এভাবে যদি আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে চাই, যে তিনি কি প্রভাব রাখার চেষ্টা করছেন কিনা, এবং সেটাকে আমরা কিভাবে দেখব। আমি একটু পেছনে যাই। সেই স্ট্যাটাসের পর যা যা হলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যারা সচেতন নাগরিক আছেন তারা এগুলো ফলো করছেন নিশ্চয়ই। কিন্তু যে ঘটনাটা আসলে ঘটলো, পরম্পরাটা একটু যদি বলি, নেত্র নিউজ সেনা সদরের একটা বক্তব্য নিয়েছে, সেখানে তাদেরকে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, ভেরি ইন্টারেস্টিং। ওটারও কিছু অ্যানালিসিস দরকার, তার ভিত্তিতেই কথা বলবো। তার আগে আমরা জনাব সার্জিস আলম, জনাব হাসনাতের সাথে আসলে সার্জিস আলম ছিলেন, আমরা এই দুজনকে এক ধরনের মানিক জোড়ের মতো করে দেখতে পারি। হাসনাত সার্জিস আমরা একসাথে বলে ফেলি, দুজন একসাথে গিয়েছিলেন। এবং জনাব সার্জিসের যে স্ট্যাটাস সেটা অনুযায়ী তাদের সাথে আরেকজন যাবার কথা ছিল, তিনি শেষ পর্যন্ত যাননি, এ দুজনই গেছেন। যা যা ঘটেছে সেটা জনাব সার্জিসের বক্তব্যে আসলে অলমোস্ট না, প্রায় পুরোপুরি একই। কিন্তু যেটা হয়, মানে আমরা কোনো একটা ঘটনায় ফ্যাক্টস থাকে, ফ্যাক্টসের ক্ষেত্রে আমরা দেখলাম সবাই একমত। জনাব হাসনাত যা বলেছেন, জনাব সার্জিস যা বলেছেন, এমনকি সেনা সদর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে নেত্র নিউজকে, সেটার ফ্যাক্টসগুলোকে, মানে দুজন গিয়েছিলেন, 11 তারিখ বৈঠকটা হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেটা হয়, একটা টার্ম আছে রাশামান এফেক্ট, হিস্ট্রি নিয়ে প্রচুর বলা হয়, যে ঘটনার বয়ান, ঘটনা ঘটে গেছে কিন্তু ঘটনার বয়ান, রাশামান আকিরা কুরাসাওয়ার যে বিখ্যাত রাশামান সিনেমা, সেটাকে ভিত্তি করে যে একটা ঘটনার বিভিন্ন মানুষের বিভিন্ন বয়ান থাকে। তো জনাব সার্জিস আলমের বয়ানটা জনাব হাসনাতের চাইতে এই জায়গায় ডিফারেন্ট। সেটা হচ্ছে জনাব হাসনাত যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন যে এটা তাদেরকে চাপ দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে আনার জন্য, জনাব সার্জিস ব্যাপারটাকে সেভাবে দেখেননি। তিনি বলেছেন, এগুলো বলা হয়েছে, এগুলো যে বক্তব্য যা যা এসছে, এগুলো কোনোটাই আসলে চাপ দেওয়ার ঢঙে না, এগুলো তার এক ধরনের ইচ্ছের প্রকাশ তিনি ঘটিয়েছেন। এবং ইংরেজিতে বলা কিছু কথা তাদের বয়সকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে জনাব সার্জিস বলার চেষ্টা করেছেন যে এগুলো বড় ভাই সুলভভাবে বলা হয়েছে। তবে জনাব সার্জিস যেটা দাবি করেছেন সেটা হচ্ছে অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড মনে হচ্ছিল সেনাপ্রধানকে, অনেক মানে খুব চাপ দেওয়ার ঢং না। উনি কেউ কেউ বলতে পারেন যে একই বক্তব্য হয়তো সুগার কোট করে দিয়েছেন, কিন্তু আমি ধারণা করি যে জনাব সার্জিস যেটা বলেছেন সেটাকে আমি একটা বিশেষ কারণে ওটাকেই গ্রহণ করতে চাই, এবং ওটার সাথে সেনা সদরের বক্তব্যের মিল আছে। এটা এই কারণে না যে ওটার সাথে মিলেছে বলে। জনাব হাসনাত সিচুয়েশনটাকে একটু টাফ করে তোলার চেষ্টা করছেন কিনা এই প্রশ্ন আমি রাখতে চাই। কেন রাখতে চাই শেষের দিকে বলবো। সেনা সদর যে কথাটা বলেছে, এটা একটা ইন্টারেস্টিং, আমাদের ভবিষ্যতের ইতিহাসে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিবৃতি হয়ে থাকবে বলে আমি মনে করি, অবিশ্বাস্য এটা।
প্রথমেই যেটা হয়েছে এই বক্তব্যকে মানে তাদের মাধ্যমে যেটা তাদের দিক থেকে যেটা বলা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি বই অন্য কিছু নয়। এছাড়া 27 বছর বয়সী ছাত্রনেতার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছেন। মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে যেটা হাসনাত যেটা বলার চেষ্টা করেছেন যে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে, সেনা সদর থেকে বক্তব্যে বলা হচ্ছে যে না, তারা দুজনই র্যাদার দেখা করতে চেয়েছিলেন, যোগাযোগ করছিলেন, অবশেষে তাদেরকে যোগাযোগ করতে দেয়া হয়। এখানে যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে সেনা সদর আসলে আওয়ামী লীগের প্রসঙ্গে যে সেনা প্রধান কথা বলেছেন সেটা স্বীকার করেছে। আমি এক্সাক্ট ভাষাটা পড়ি। আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় এবং ক্লেম ইমেজের অধিকারী, তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি মত জানান। এখানে ব্যাকগ্রাউন্ডে কি বলা হচ্ছে, তাদের সাথে আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠে আসলে এই কথাগুলো জনাব ওয়াকারুজ্জামান বলেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা খেয়াল করি, সেনা সদর এই বক্তব্যটা দেখা হয়েছে, নানান ইস্যুতে কথা হয়েছে, কিন্তু এই যে মূল ডিবেটের জায়গা এটাকে অস্বীকার করতে পারতো। যেহেতু এগুলো কোনো রেকর্ড নেই, যেগুলো চাইলেও কেউ প্রমাণ করতে পারবে না, কিন্তু সেনা সদর এটা করেনি। ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে আমাদের কোনো একটা বাহিনীর জায়গা থেকে আমি মনে করি বক্তব্য দেওয়ার মাধ্যমে সেনাপ্রধান এবং সেনাবাহিনী একটা ক্রেডিবিলিটি অর্জন করেছে, কারণ এটা সমালোচনা হবে জেনেও তারা এটা অ্যাগ্রি করছে। কারণ উনি যতটুকু বলেছেন ততটুকু বলতে পারেন কিনা, সেই এখতিয়ার তার আছে কিনা, এই আলাপটা আসলেই হতে পারে, নিশ্চিতভাবেই পারে। চাপ দেওয়া তো প্রশ্নই আসে না, তিনি অভিমত আমরা ধরে নিচ্ছি আমাদের আলোচনার সূত্রে, আলোচনার খাতিরে যে এটাই ঘটেছে। এবং যেন সার্জিস আলম মোটা দাগে একই ধরনের কথা বলছেন যে তিনি তার এক ধরনের অভিমত জানিয়েছেন, তার চিন্তা, তার অপিনিয়ন জানিয়েছেন। তো সেটাও পারেন কিনা সে আলাপ হবে। তো তারা এটা করেছেন, এটা স্বীকার করেছেন, আমি এটাকে ওয়েলকাম করতে চাই, সত্যিই ওয়েলকাম করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, এবং তাহলে এটা প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেনাপ্রধান একটা অপিনিয়ন অ্যাটলিস্ট দিয়েছেন, চাপ দেওয়া দূরে যদি সরিয়েও রাখি, পারেন কিনা তিনি এটা। আমরা এই আলোচনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে তিনি তো নির্বাচন নিয়েও কথা বলছেন। আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে তার উপর এত ক্ষুব্ধ হয়ে গেলাম, আমরা কেন তার নির্বাচন প্রসঙ্গে কথা বলা নিয়ে খুব ক্ষুব্ধ হলাম না? পেছনের থেকে যদি আসি, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে রয়টার্সকে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারকে 18 মাসের মধ্যে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন। মানে এটা নিয়ে কেউ প্রশ্ন করতেই পারেন, আমিও নিজেও করেছি যে তিনি এমনভাবে বলছেন যে সেনাবাহিনী একটা ডিফারেন্ট এন্টিটি। যাই হোক, ওই ডিবেট এখন ঢুকছে না, কিন্তু 18 মাসের মধ্যে নির্বাচন, এই যে নির্বাচনের একটা সময়সীমা, ইনফ্যাক্ট এই প্রথম নির্বাচনের একটা সময়সীমা কিন্তু সেনাপ্রধানের মাথা থেকে বা মুখ থেকে আসে। কেউ কেউ সমালোচনা করেছে, কিন্তু একেবারে তার বিরুদ্ধে তিনি রাজনীতিতে নাক গলাচ্ছেন, হস্তক্ষেপ করছেন, এই ধরনের ন্যারেটিভ, এই ধরনের বক্তব্য তখন কিন্তু আসেনি। সেনাপ্রধান কিন্তু কয়েকদিন আগে একটা স্পিচ দিয়েছেন, যে স্পিচেও আমাদের মনে আছে নিশ্চয়ই, সেই স্পিচেও তিনি নির্বাচনের প্রসঙ্গে এনেছেন এবং সেখানেও তার পুরনো যে বক্তব্য সেটা রেফারেন্স দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সাথে তাকে ডক্টর ইউনূস বলা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তো তার সাথে যখনই দেখা হয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে এই ধরনের আলাপ তিনি আবারও করেছেন। আমরা খুব কঠোরভাবে প্রশ্ন করিনি উনি রাজনীতিতে নাক গলাচ্ছেন কেন, নির্বাচনের সময় কবে হবে, কিভাবে হবে, এগুলো তো সেনাপ্রধানের বিষয় না। মৃদু বরং ডক্টর ইউনূস কেন বলেছেন সেটা নিয়ে সমালোচনা করেছি। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক ধরনের অ্যাগ্রেশন, তিনি আপনি বলে দেশের সার্বভৌমত্ব, আপনারা যদি এটা করেন সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে, হুমকির মধ্যে পড়বে, এসব নিয়ে সমালোচনা করেছি। কিন্তু ওটাও তো খুবই রাজনৈতিক বক্তব্য ছিল, নির্বাচন কবে হবে সেই ব্যাপারে সময়সীমার কথা বলা। তাহলে আমরা খেয়াল করি তার বিরুদ্ধে এই মুহূর্তের আলাপটার আসলে মূল কারণ ভিন্ন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের না, রাজনীতির হস্তক্ষেপ না। তবে মূল কারণটা আমি আমার গত ভিডিওতে বলেছি, আমি যদি প্রথমত কলাম লিখেছি, আমি আবারও একটু বলবো কিন্তু শেষের দিকে। কিন্তু আমাদের ওই প্রশ্নটার জবাব যদি আমরা চাই, উনি কি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন? আইডিয়ালি একটা সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। একটা দেশ চালাবে সিভিলিয়ান ফোর্স, তারাই সব কিছু করবে এবং সেনাবাহিনী তাদের কথা শুনে চলবে, আন্ডারস্টুড। কিন্তু আমরা এমন একটা বাংলাদেশের মধ্যে আছি যেখানে সেনাবাহিনীকে ডেকে আনা হয়েছিল আমাদের জনগণকে গুলি করে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। সেনাবাহিনী সেই জায়গায় জনগণের সাথে বিট্রে করেনি, রাদার বিট্রে করেছে টেকনিক্যালি শেখ হাসিনার সাথে। মানে ওই অভ্যুত্থান যদি সফল না হতো, সবার আগে গান পয়েন্টে কে যেতেন, এমন একটা পাল্টা কু হতে পারতো। এই সব কিছুর মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন। সো ঠিক আইডিয়াল একটা সিচুয়েশনের মধ্যে আমরা নেই। 7 মাস পেরিয়ে গেলেও কি বাংলাদেশ খুবই স্টেবল একটা জায়গায় দাঁড়িয়ে আছে? উত্তর হচ্ছে না, একেবারেই না। সো এই ধরনের একটা ভোলেটাইল জায়গায় আমরা চাই বা না চাই, সেনাবাহিনীর একটা ডিফারেন্ট একটা জায়গা তৈরি হয়েছে এবং তার প্রধান হিসাবে এবং আমাদের এই গণঅভ্যুত্থানের সময় একটা গুরুত্বপূর্ণ ডিসাইসিভ রোল প্লে করার কারণে মার্শাল ল হবে কি হবে না, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড বাংলাদেশে সেনা শাসন জারি হবে না। লিখে রাখেন, আমি আপনাকে স্পষ্টভাবে বলতেছি, কোনো ধরনের সেনা শাসন জারি হবে না। কারণ হাসিন হু সার্ভড আন্ডার মি ডাইরেক্টলি, তো সে খুব কষ্টে ছিল। তার একটা ওয়ান অফ দি ফাইনেস্ট অফিসার আমি বলবো যে বাংলাদেশের অপারেশনাল সাইডে, তাকে যদি কোনো অপারেশন আমরা পাঠাতাম সে সাকসেসফুল হয়ে আসতো। তার এটাকে কগনিজেন্সে নিয়ে তাকে যে বরখাস্ত করা হয়েছে সেটাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে তাকে সম্মানটা তাকে ফিরে দেওয়া হোক। বর্তমান সেনাবাহিনীর প্রধান, আমি তাকে অ্যাপিল করছি, হাসিন এবং হাসিনের মতো যারা আরো কয়েকজন আছে, মেজর রেজা এবং অন্যান্য অফিসার, তাদেরকে পুনর্বাসিত করা হোক এবং এই জন্য আমি একটি স্বাধীন
কমিশন গঠনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। 5ই আগস্টের পরে যে আমাদের এখানে যে বিপ্লবটা হলো, এত বড় বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি 53 বছরে। 71 সনে আমরা যুদ্ধ দেখেছি, আমি তখন ক্লাস 8 স্টুডেন্ট, আমি হয়তো বাকি দুজন আলোচকের থেকে আমি হয়তো ছোট হবো বয়সে, আমি তখন 8ম শ্রেণীতে পড়তাম। কিন্তু যুদ্ধটা আমরা দেখেছি, কি অ্যাট্রোসিটিস গুলো দেখেছি। ঢাকা থেকে পালিয়ে আমরা গ্রামে চলে গিয়েছি, কিশোরগঞ্জ এবং অন্যান্য জায়গায়। তো অ্যাট্রোসিটি আমরা দেখেছি যে কি নির্বিচারে গণহত্যা এখানে হয়েছে। তো যেটাই হোক, আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পরে 53 বছর কিভাবে চলেছে তারা সবাই দেখেছেন। আমি সরাসরি 5ই আগস্টে আসছি। 16 বছর শেখ হাসিনা যেভাবে এই দেশটাকে চালিয়েছে, এটাকে দেশ চালানো বলে না, এটা হচ্ছে এক ব্যক্তির ইচ্ছার উপর দেশটা চলছে। এটা হচ্ছে শেখ হাসিনা। উনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন। মানুষকে হত্যা করেছেন, মানুষকে গুম করেছেন, মানুষকে আয়না ঘরে নিয়ে গেছেন, টর্চার করেছেন। এবং অনেক ফ্যামিলি আছে তারা এখনো জানে না যে তাদের পরিবারের সেই ব্যক্তিটা কোথায় আছে, সে কি মারা গিয়েছে নাকি কোথায় আছে জানে না। আমি এটা আমার ব্যক্তিগত মতামত যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কবরোচিত হয়ে গেছে। আওয়ামী লীগ এদেশে আর ফিরে এসে রাজনীতি করতে পারবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। অন্য ফর্মে যেভাবে আসুক, যেটা বললেন যে আওয়ামী লীগ দল নাম নিয়ে আসতে পারবে নাকি আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা কি করবে, তারা ডেফিনেটলি, আপনারা যদি মুসলিম লীগের কথা চিন্তা করেন, ভাষা নেবার কথা চিন্তা করেন, তারা কিন্তু বেসিক্যালি বিলুপ্ত হয়ে গেছে। মুসলিম লীগের সদস্যগণ থেকে এখন কিন্তু আপনার 10 জনকে খুঁজে পাবেন না, নাই। তো আওয়ামী লীগের অবস্থাটা এমনই হবে, আমি সেটাই মনে করি। তাদের সাপোর্টাররা ডেফিনেটলি যারা আছেন, তারা অন্যান্য ভালো দল পেলে তারা সেখানে হয়তো চলে যাবেন। আর যারা দোষ করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, হবে, এবং তাদের বিচার হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা সেখানে যে ঢুকে যাওয়ার সম্ভাবনা, আসার সম্ভাবনা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা রিউমার। আমি পাটোয়ারি ভাইয়ের সাথে একমত পোষণ করছি, এটা সম্পূর্ণ একটা রিউমার। এটার মধ্যে মধ্যে ইন্ডিয়ায় কিন্তু রিউমারিং দ্য এক্সপার্ট। এটা আপনারা জানেন যে ব্যুরোক্রেসিতে এবং স্পেশালি আপনার ফরেন অ্যাফেয়ার্সে যারা আছে, আমি হাওয়াইতে একটা কোর্স করেছিলাম এদের সাথে, ইন্ডিয়ানদের সাথে। দে আর ভেরি ভেরি এক্সপার্ট। এদের কাছে শেখার অনেক কিছু আছে। আমাদের জাতি হিসেবে শিখতে হবে তাদের কাছ থেকে, যে আপনি অনেক সময় আপনি সত্যি কথা বলছেন, এক সময় সত্যি কথা বলতে বলতে মনে হবে ওরা যেভাবে উত্তর দিচ্ছে, মনে হবে আমি কি আর সত্যি কথা বলছিলাম নাকি তারা সত্যি, মিথ্যাটাকে আপনারা সত্যি বানিয়ে ফেলে, এরা এত এক্সপার্ট। ড্রামাটিক তো মানে এরা এত সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে আপনাকে বলবে, উপস্থাপন করবে, সত্য কথাটাকে আপনাকে মনে হয় মিথ্যা হয়ে যাচ্ছে। তারা তো যে গুজব প্রচারে সারা বিশ্বে কিন্তু প্রথম আছে, মিডিয়া এটা কিন্তু রিপোর্টে বেরিয়ে গেছে। 5ই আগস্টের পরে প্রথমে শুরু করলো কি তারা সমানে আপনার রিউমার, প্রত্যেকটা প্রায় কয়েকটা চ্যানেলকে তারা ডেজিগনেট করে দিল যে প্রতিদিন কি কি রিউমার তারা ছড়াবে, তারা তৈরি করে স্ক্রিপ্ট তৈরি করে এবং কিভাবে কি করলো। তো সেটা যখন পারলো না যে আমরা নাকি হিন্দুকে বাড়িঘর পুড়িয়ে ফেলছি, যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো যে আপনারা বলেন যে কোন জায়গায় হয়েছে, এটা আমরা ভিডিওতে সেটা দেখাবো, সে আগে গিয়ে তারপর সেটা কমলো। তারপরে বর্ডারে তারা বিভিন্ন জায়গায় আপনার স্কারমিশের যেটা বলে ছোট ছোট গন্ডগোল শুরু করলো, সেটাও তারা পেরে উঠলো না। এখন সব দিকে যখন পেরে উঠছে না, এখন হাসিনাকে তারা মুভ করাচ্ছে বিভিন্ন জায়গায়। এগুলো হচ্ছে তাদের দাবার গুটি ছক হিসাবে আমি মনে করছি, যে তাকে মুভ করালে তার যারা সাপোর্টার বা তার যারা ফলোয়ার, তাদের মধ্যে কোনো রিয়াকশন হয়ে কোনো কিছু হয় কিনা। তো আমি মনে করি যে আওয়ামী লীগের আপনার কোনো সম্ভাবনাই নাই। এটা নিয়ে যদি কেউ মানে আলোচনার মধ্যে নিয়ে আসে, আমি মনে করি যে এটা জাস্ট আলোচনাই হবে। বাট তাদের ইলেকশনে যদি তাদেরকে অনুমতিও দেওয়া হয়, আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ এত তাড়াতাড়ি এই 16 বছরের এই নির্যাতন এটা ভুলে যাবে। আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসাবে আমি বলছি, যেমন আয়নাঘরের কথাটা আসলো, সেনাবাহিনীতে কিন্তু কোনো আয়নাঘর নাই, এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। সেনাবাহিনীর মধ্যে কোনো ডিভিশনে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। দর্শক, ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দর্শক, আপনার কি মনে হয় অবশ্যই জানিয়ে দেবেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি এই মুহূর্তে এই সময় পদত্যাগ করতে হবে নাকি হবে না। দর্শক, আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।